ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটু দাদাগিরি ফলাতে চেয়েছিল, দাদাগিরি দেখাতে চেয়েছিল। কিন্তু সেই দাদাগিরি দেখাতে গিয়ে এখন তার যে পরিণতি হলো তাকে তুলনা করা যায় এভাবে। আপনারা প্রায় শুনে থাকবেন, মানুষ যখন রেগে যায় তখন প্রতিপক্ষকে বলে যে থাপড়াইয়া তোর দাঁত ফলাইয়া দেবো, বা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেব, বা ঘুষি দিয়ে দাঁত ফেলে দেব, বা চেহারা আউলাইয়ে দেবো, এরকম জাতীয় যে কথা আপনারা শুনেন। ভারতের অবস্থা হয়েছে ওই রকম। দাদাগিরি ফলাতে গিয়ে পাকিস্তানের পক্ষ থেকে সে যে পাল্টা আঘাত পেয়েছে তাতে তার অবস্থা হয়েছে থাপড়াইয়া দাঁত ফেলে দেওয়ার মতো, বা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেয়া, বা ঘুষি দিয়ে দাঁত ফেলে দেওয়ার মতো অবস্থা। পাকিস্তানের পাল্টা ঘুষিতে ভারতের মুখের দাঁত কয়েকটা পড়ে গেছে, এবং সেই দাঁত পড়ে গিয়ে তার চেহারার এখন যে অবস্থা হয়েছে, চেহারা যেভাবে রক্তাক্ত হয়েছে, তাতে এখন সে এইভাবে দুহাত দিয়ে চেহারা ঢেকে রেখেছে। সেই চেহারা দেখানোর মতো অবস্থা, কোনো অবস্থা তার এখন নাই, কোনো অবস্থাতেই নাই। ভারতের গণমাধ্যম সম্পূর্ণরূপে চেপে গেছে এই পাকিস্তানের পাল্টা আঘাতে তার দাঁত পড়ে যাওয়ার ঘটনা। দাঁত পড়ে যাওয়ার ঘটনায় আসার আগে কিভাবে দাঁত পড়ে গেছে আপনারা তা ইতিমধ্যে জানেন। আসেন এখন এই যে দাদাগিরি ফলাতে চেয়েছিল, সেই দাদাগিরি ফলাতে কেন চেয়েছিল এবং কিভাবে চেয়েছিল, কেন সে তার মনে খায়েশ জাগলো সে এখন একটু পাকিস্তানের বিরুদ্ধে দাদাগিরি দেখাবে, যে আমি কিছু একটা হয়েছি, তুমি কিছুই না। কয়েকটা কারণে তার মনে এই মুহূর্তে দাদাগিরি ফলানোর খায়েশ জাগছে, ভারতের মনে জেগেছিল। এক নম্বর কারণ হলো, আপনারা জানেন যে বর্তমানে সামরিক শক্তির দিক দিয়ে পৃথিবীতে ভারতের অবস্থান হলো চতুর্থ। সামরিক শক্তির দিক দিয়ে ভারতের অবস্থান চতুর্থ, আর পাকিস্তানের অবস্থান 12তম। পৃথিবীতে সামরিক শক্তির দিক দিয়ে 1 নম্বরে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চীন, চতুর্থ ভারত, আর 12তম হলো পাকিস্তান। মাঝখানে 8টি দেশ রয়েছে। তাহলে বোঝেন অনেক ব্যবধান। গ্লোবাল ফায়ার পাওয়ার নামে একটি সংস্থা আছে, তারা সারা পৃথিবীতে তাদের তালিকায় 145টা দেশ আছে। সেই 145টা দেশের মধ্যে তারা প্রতি বছর এই কোন দেশের সামরিক র্যাঙ্কিং কত তার একটি তালিকা, তারা র্যাঙ্কিং তৈরি করে তারা প্রতি বছর। আমি যে র্যাঙ্কিং এর কথা বললাম সেটি এই 2025 সালের র্যাঙ্কিং। তাহলে ভারত পাকিস্তানের চাইতে অনেক এগিয়ে সামরিক শক্তির দিক দিয়ে। ভারত মনে করছে আমি অনেক বড়, নাম্বার 1। নাম্বার 2, পাকিস্তানের অর্থনীতি বর্তমানে খুবই দুর্বল, ভঙ্গুর বলা যায়। কারণ বললাম না, কারণ অনেক আছে, শুধু বলে রাখলাম পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অনেক দিন ধরে খুব খারাপ। বিপরীতে ভারতের অর্থনীতি পাকিস্তানের তুলনায় অনেক শক্তিশালী। তৃতীয়ত, পাকিস্তান রাজনৈতিকভাবে গত কয়েক বছর ধরে খুবই অস্থিতিশীল একটি দেশ। বস্তুত পাকিস্তানের রাজনীতি স্বাধীনতার পর থেকেই অস্থিতিশীল। সাম্প্রতিক অস্থিতিশীলতা চূড়ান্ত রূপ ধারণ করেছে, আপনারা জানেন। ইমরান খান জেলে, ইমরান খানকে ষড়যন্ত্রমূলকভাবে হটিয়ে এই শাহবাজ শরীফের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিকভাবে দেশটি খুবই অস্থিতিশীল এবং বিভাজন। দেশটির সরকারের প্রতি জনগণের সমর্থন খুবই কম। তাহলে রাজনৈতিক দিক দিয়েও দেশটি অস্থিতিশীল। অপরদিকে ভারত রাজনৈতিক দিক দিয়ে স্বাধীনতার পর থেকেই
খুবই স্থিতিশীল, একেবারে ধারাবাহিক স্থিতিশীল একটি দেশ, আপনারা তা জানেন। এই মেজর তিনটি কারণ বললাম। আরেকটি কারণ, আরেকটি তথ্য হলো এই সামরিক দিক দিয়েই ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর হলো, যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যায়, পূর্ণ মাত্রায়, তাহলে ভারতের গণমাধ্যম বলছে পাকিস্তান 4 দিনের বেশি যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। 4 দিনের মধ্যে পাকিস্তানের গোলা বারুদ, অস্ত্র, গুরুত্বপূর্ণ সব অস্ত্র ফুরিয়ে যাবে, ফায়ার পাওয়ার ফুরিয়ে যাবে, এবং সেগুলো রিপ্লেসমেন্ট করার অ্যাবিলিটি তাদের নেই। আপনারা জানেন, শক্তিশালী অর্থনীতি ছাড়া শক্তিশালী সামরিক বাহিনীও গঠন করা যায় না, এবং শক্তিশালী অর্থনীতি ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া যায় না। কারণ যুদ্ধ যখন শুরু হয় তখন গুদাম থেকে শুধু অস্ত্র বের হয়, কিন্তু সেই অস্ত্র সাথে সাথে তো নির্মাণ করা দুরূহ, বা যুদ্ধ যদি লং টার্ম চলে তাহলে অস্ত্র নির্মাণও ধারাবাহিকভাবে সমান তালে চলে, কিন্তু পাকিস্তানের সেই অস্ত্র নির্মাণের অ্যাবিলিটি এখন নেই। এই সমস্ত কারণে এখন ভারত মনে করেছে, আমি তো দক্ষিণ এশিয়ার নেতা, এখন আমি যা বলবো তাই, আমি এখন এই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক দাদা, আঞ্চলিক নেতা। গ্রামে আপনারা লক্ষ্য করবেন, মানে মানুষ কিভাবে দাদাগিরি ফলায়, দাদাগিরির রূপ কিরকম। গ্রামে যখন কোনো একটি পরিবার, ধরেন আগের দিনের জমিদার মতো, বা এই ধরনের কোনো পরিবার, কোনো গোষ্ঠী যদি শক্তিশালী থাকে খুবই, তার বিপরীত অন্যরা থাকে খুবই দুর্বল, বা একজন মাতবর তার সারাউন্ডিংয়ে, যখন সবাই তার অধীনস্থ, তখন সে কি করে, যারা দুর্বল তাদের কারণে অকারণে, উসিলায় বেউসিলায়, সামান্য কারণে চড়থাপ্পড় মারে, বকাঝকা ঘরে, গালিগালাজ করে, ধরে আনে, বান্দা রাখে, হুমকি ধামকি দেয়, ভয়ভীতি দেখায়, ঠিক না? গ্রামের প্রভাবশালীদের, মানে মানে অন্যায়কারী যারা প্রভাবশালী থাকে তাদের এরকম রূপ। কথায় কথায় মানুষের জীবন ফেলে দেয়, যাকে খুশি তাকে অপমান করে, হেনস্থা করে, ধরে আনে, যাকে খুশি তারা চড়থাপ্পড় মারে। কারণ সে জানে যে এইগুলো যে সে করতেছে, এর বিরুদ্ধে এই দুর্বলদের পক্ষ থেকে পাল্টা আঘাত আসার কোনো সম্ভাবনা নাই। কারণ সবাই তার দুর্বল, সে একটা চর মারলে দুর্বল তার বিরুদ্ধে পাল্টা চর মারতে পারবে না। এই তো কারণ তার মাতবরির, তার এই যে পাওয়ারের মিস ইউজের, সে নিজেকে আনপ্যারালাল মনে করে। তো ভারত মনে করেছিল যে এখন পাকিস্তান ইতিহাসের অন্যতম সংকটময়, দুর্বলময় অবস্থায় আছে, দুর্বলতম অবস্থায় আছে, অর্থনীতি দুর্বল, সামরিক শক্তিতে দুর্বল, রাজনীতি অস্থিতিশীল। এই অবস্থায় তার যদি আমি একটা চরম থাপ্পড় মারি কোনো কারণ ছাড়াই, বা মিথ্যা একটা অজুহাত দেখিয়ে, তুই পানি ঘোলা করিস নি, তো বাপে করেছে, ওই যে সেই পানি ঘোলার বাঘের গল্প, একটা কারণ দাঁড় করিয়ে তোরে আমি একটা এখন অপমান করে দেবো, তোর তো কিছু করার নাই, তুই তো আমার কিছু করতে পারবি না। এখন ভারতের এখন মনে হইলো এরকম যে আমি এখন ওর একটা চর মেরে দেই, ও তো আমার বিরুদ্ধে পাল্টা আঘাত করতে পারবে না, পাল্টা আঘাত করলে তো আমি আর একটা দেবো আবার কঠিন ভাবে, তখন তো আর বেশি, দুইটা একটা বেশি দিতে পারবে না আমার, আমি দিতেই থাকবো, আর ও দুইটার বেশি দিয়ে তো শেষ হয়ে যাবে। ভারত মনে করলো যে এরকম এখন আমি দক্ষিণ এশিয়ার একটা নেতা হয়েছি, আমি শক্তিশালী, আমি অনেক বড় হয়ে গেছি, এই বনের আমি এখন বাঘ, এখন একটু বাঘগিরি, নেতাগিরি না দেখাইলে কি চলে? আমি যে নেতা হয়েছি সেটা মানুষকে জানাতে হবে না, সেটা মানুষকে দেখাতে হবে না, আমি কত বড় হয়েছি, আমি কত শক্তিশালী, ঠিক না? আমার যে এখন শক্তি সামর্থ্য বেড়েছে, আর সবাই যে দুর্বল, এবং সবাইকে যে আমার কথা মানতে হবে, আমার কথা শুনতে হবে, না হলে খবর আছে। এই যে ভারতের অ্যাটিটিউড, তার মনে খায়েশ জাগলো, আমার এখন শক্তি প্রদর্শন করতে হবে, আমি যে বড় সেটা আমাকে এখন শো করতে হবে, এবং সবাইকে আমার অধীন করতে হবে, যাকে খুশি আমি তখন চড়থাপ্পড় মারবো, ধমক দিয়ে বসিয়ে দেবো, সবাই আমার কথা শুনতে বাধ্য হবে। এখন আমি যদি আমার শক্তি না দেখাই, পাওয়ার না দেখাই, তাহলে তো মানুষ আমাকে মানবে না, মানুষ তো আমাকে মানবে না, আমাকে তো ভয় পাবে না। সেজন্য সে একটা উছিলা ধরে, মিথ্যা হোক সত্য হোক, এই উছিলা ধরে সে মনে করলো ওরে এখন একটা সাইজ করবো, ওরে আমি থাপ্পড়াবো কঠিন, ও তো আমার বিরুদ্ধে অনেক হাঙ্কি পাঙ্কি করে, হুমকি দামকি দেয়, ওরে একটা থাপ্পড় দিয়ে বসিয়ে দেবো। এই খায়েশ থেকে ভারত চিন্তা করে দেখুন, মঙ্গলবার
রাতে, মঙ্গলবার রাতে ঘুমন্ত মানুষের উপরে, কেমন কাপুরুষের কাপুরুষ, ঘুমন্ত মানুষের উপরে সে বোমা হামলা পরিচালনা করলো পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং পাকিস্তানের আরো বিভিন্ন এলাকায়। বিনিময়ে দেখুন পাকিস্তান কি করলো, মাত্র একটাই হামলা শুরু করলো, পাঁচটার মধ্যে 5টি যুদ্ধ বিমান ভারতের ফেলে দিল। 5টি যুদ্ধ বিমান নাই, খেয়ে ফেলছে। এবং কিরকম যুদ্ধ বিমান? রেফালে, ফ্রান্সের তৈরি রেফালে যুদ্ধ বিমান। প্রিয় দর্শক, এই রেফালে শব্দটি বাংলাদেশের যত গণমাধ্যম আছে 99.99% সঠিক উচ্চারণ করতে পারে না। কেউ বলে রাফায়েল, কেউ বলে রাফাল, বিভিন্ন। আমি এটি যাচাই করেছি, ফরাসি উচ্চারণ হলো রেফালে, রেফালে। যাই হোক, 3টি রেফালে যুদ্ধ বিমান ফেলে দিল পাকিস্তান। পৃথিবীতে বড় কোনো দেশের মধ্যে যখন পূর্ণ মাত্রায় যুদ্ধ চলে, পূর্ণ মাত্রায় ফুল ফ্লেজড যুদ্ধ চলে, তখনও এরকম নজির খুব কম যে মাত্র 1, 2, 3, 4, 5 মাত্র 4 ঘন্টার ব্যবধানে একটাই যুদ্ধ শুরু, হামলা। 5টার মধ্যে পাকিস্তান ভারতের 5টি শক্তিশালী যুদ্ধ বিমান ফেলে দিয়েছে। নজিরবিহীন বলা যায়, এত কম সময়ের ভিতরে এরকম 2টি শক্তিশালী দেশের মধ্যে মানে পূর্ণ মাত্রায় যুদ্ধও না, একতরফা হামলা অঘোষিত, সেখানে কাউন্টার মানে ডিফেন্সিভ অ্যাটাকের মাধ্যমে ভারতের 5টি যুদ্ধ বিমান ফেলে দিল। এবং পাকিস্তানের পাল্টা আঘাত, ওই যে দাঁত ফেলে দেওয়ার মতো ঘটনা। এবং এর মাধ্যমে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম, যে এয়ার পাওয়ার, তা লন্ডভন্ড, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আপনারা জানেন যে পাকিস্তান সব সময় স্বাধীনতার পর থেকেই ভারতের বিরুদ্ধে এয়ারফোর্সের দিক দিয়ে খুবই শক্তিশালী একটি দেশ ছিল। ভারতের বিপরীতে পাকিস্তান এয়ারফোর্সের দিক দিয়ে অনেক শক্তিশালী এয়ার পাওয়ারের। কিন্তু এই সাম্প্রতিক সময়ে, বিশেষ করে আপনারা জানেন 2002 সালে ভারত প্রথমে ফ্রান্সের কাছ থেকে রেফালে বিমানের ডেলিভারি পায়, ফ্রান্সের কাছ থেকে। রেফালে হলো পৃথিবীতে খুবই আলোচিত শক্তিশালী একটি যুদ্ধ বিমান, 4.5 জেনারেশন যুদ্ধ বিমান। আপনারা জানেন পৃথিবীতে বর্তমানে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হলো 5th জেনারেশন, 5th বা 5 পয়েন্ট, একে 5th জেনারেশন যুদ্ধ বিমান বলে। পৃথিবীতে মাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কাছে এই 5th জেনারেশন যুদ্ধ বিমান আছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এবং এদের প্রত্যেকেরই নিজস্ব তৈরি। আর তুরস্ক বর্তমানে এই 5th জেনারেশন যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে, কিন্তু এখনো ম্যাস প্রোডাকশন শুরু হয়নি। এবং পৃথিবীতে আরো অনেক দেশের কাছে 5th জেনারেশন যুদ্ধ বিমান আছে, তাও যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা। তাহলে আর 5th জেনারেশনের পরেই হলো 4.5 জেনারেশন যুদ্ধ বিমান, সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান। এই পৃথিবীতে যত এখন 4.5 জেনারেশন ফাইটার জেট আছে, তার মধ্যে অন্যতম হলো এই ফ্রান্সের রেফালে যুদ্ধ বিমান। 2020 সালে ভারত ফ্রান্স থেকে 36টি রেফালে যুদ্ধ বিমান কেনে, 36টি। 2016 সালে চুক্তি হয় এবং 2020 সাল থেকে ডেলিভারি আসা শুরু করে, এবং 2022 সালে সবগুলো বিমান ভারত বুঝে পায়। তাহলে বলছিলাম যে ভারতের বিপরীতে পাকিস্তান দীর্ঘদিন ধরে এয়ার পাওয়ারে খুবই শক্তিশালী ছিল, কিন্তু এই রেফালে যুদ্ধ বিমান ভারতে আসার পরে এয়ার পাওয়ারের দিক দিয়ে ভারত এগিয়ে যায় পাকিস্তানের বিপরীতে। খাতা কলমে ভারত এগিয়ে যায়, আমি বলছি খাতা কলমে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম এই মঙ্গলবার রাতে কি দেখলাম সেটা পরে আসছি। খাতা কলমে ভারত এই রেফালে যুদ্ধ বিমান পাওয়ার পরে পাকিস্তানের বিপরীতে এগিয়ে যায়। রেফালে যুদ্ধ বিমান
ভারত লাভ করার পরে ভারতের অবস্থা তখন এমন হয়, ভারতের গণমাধ্যমের আমি প্রিয় দর্শক, আমি গত 5 বছর ধরে টানা আমি একজন সাংবাদিক, এবং গত 5 বছর ধরে আমি এই ডিফেন্স স্ট্র্যাটেজি, মিলিটারি ওয়ার, এয়ার মানে এই যে মানে আর্মস, অ্যামুনিশন, এইগুলো বিষয়ে রিপোর্ট করি। অর্থাৎ যুদ্ধ সংক্রান্ত মিলিটারি পাওয়ার, মিলিটারি আর্মস, ডিফেন্স স্ট্র্যাটেজি, প্রতিরক্ষা, এই বিষয়ে আমি রিপোর্ট করি। এবং আমার মনে আছে 2020 সালে যখন প্রথম ভারত ফ্রান্সের কাছ থেকে ডেলিভারি পায়, ভারতে যখন আসে, তখন ভারতের গণমাধ্যমে রীতিমতো রেফালে বন্দনা এমন পর্যায়ে পৌঁছায় যে এক পর্যায়ে বলা যায় যে পূজার আকারে চলে যায়। পূজা মানে রেফালেকে তারা রীতিমতো পূজার আসনে বসায়। রেফালে পূজা শুরু করে। কি পূজা ছিল সেগুলো? রেফালে বন্দনা। কেন? ভারত মানে গণমাধ্যমগুলো, ভারতের গণমাধ্যমের অবস্থা তো জানেনি। ওই যে মৈনাক মার্কা, ওই যে কি একজন উপস্থাপক আছে না, পাগল, ওই রকম ওই যে গণমাধ্যম, ভারতের গণমাধ্যমে রেফালে পেয়ে এমন উচ্ছ্বসিত, এমন বন্দনা, এমন গীত শুরু করলো যে কি তারা বলতে লাগলো যে পাকিস্তান এখন তাদের কাছে নস্যি। ভারতের এই রেফালের কাছে পাকিস্তান এখন তটস্থ, কম্পিত, নস্যি, ভীত, সন্ত্রস্ত। এমনকি তারা বলতে লাগলো, ভারতের গণমাধ্যম, যে এই ভারতের রেফালের কাছে চীনও কিচ্ছু না, চীনের এয়ারফোর্সও রেফালের কাছে এখন কিছুই না। এবং তারা আরো বলতে লাগলো, তারা এই ভারতের রেফালের সঙ্গে তুলনা করতে লাগলো চীনের নিজস্ব তৈরি 5th জেনারেশন ফাইটার জেট, যে চেংদু J-20, চীনের দুটি নিজস্ব তৈরি 5th জেনারেশন ফাইটার জেট আছে। আর এই যে 4.4, এইসব, এই যে 4.5 জেনারেশন, এইসব বিমান আছে পাকিস্তানের কয়েক হাজার নিজস্ব তৈরি, কয়েক হাজার, বিলিভ ইট অর নট। সার্ভিসে আছে হাজার খানিক। তাহলে আর ভারত এই নিজস্ব তো নাই, ওরা তো এই ধরনের বিমান তৈরি করার প্রশ্নই আসে না। তো ওদের নিজস্ব তৈরি বিমান, ওই যে তেজাস একটা কি আছে, কোনো মতে টেনে মেনে ওরা 4 দাবি করতেছে, কোনো মতে। ওটা হালকা লাইট ফাইটার জেট, হালকা যুদ্ধ বিমান তেজাস, এই পর্যন্ত তাদের নিজস্ব তৈরি শক্তিশালী বিমানের মধ্যে তেজাস। আর পাকিস্তান, চীন কি করে? নিজস্ব তৈরি 5th জেনারেশন ফাইটার জেট তাদের দুইটা, এবং শত এই ফাইটার জেট তাদের নিজস্ব তৈরি আছে। 2 ধরনের, একটা হলো চেংদু J-20, আর একটা হলো সেনায়াংটা এখন ওইরকম ভাবে তৈরি করে নাই, কিন্তু নিজস্ব উদ্ভাবিত। যাই হোক, এই যখন চীনের অবস্থা, সেই চীনকে ভারত তাদের এই রেফালে 4.5 জেনারেশন তো আবার অন্য দেশ থেকে কেনা, সেই কয়েকটা কেনা যুদ্ধ বিমান নিয়ে তারা বলতে লাগলো চীনও তাদের কাছে কিচ্ছু না, চীনও এখন ভয়ে তাদের তটস্থ আছে। এবং আপনারা জানেন এই যে রেফালে যুদ্ধ বিমানগুলো ভারত ফ্রান্স থেকে আসার পরে পাকিস্তান এবং চীন সীমান্তে মোতায়েন করে রাখে, এবং বাগাড়ম্বর শুরু করে যে ভারত পাকিস্তান তাদের এই রেফালে ফাইটার জেটের ভয়ে এখন তারা মানে তটস্থ, অস্থির, দুশ্চিন্তাগ্রস্ত, ভয়ে ভীত, এবং তারা চীনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলো। এবং এই রেফালের সঙ্গে তারা বলছিলাম তুলনা করা শুরু করে যে ওই যে চেংদু J-20 খুবই শক্তিশালী 5th জেনারেশন ফাইটার জেট, যাকে তুলনা করা হয় যুক্তরাষ্ট্রের F-35 এবং F-35 5th জেনারেশন, এবং র্যাপটর 22 এর সঙ্গে চীনের এই 5th জেনারেশন ফাইটার জেটের তুলনা করা হয়। আর সেই চেংদু J-20 সঙ্গে ভারত তুলনা করতে থাকে তাদের 4.5 জেনারেশন রেফালের। এমনকি ভারতের গণমাধ্যম থেকে বলা হয় যে চীনের এই যে চেংদু J-20 এইটা 5th জেনারেশন কিনা এটা নিয়েও সন্দেহ আছে।
ভারতের গণমাধ্যমে এই কথা বলে। যা হোক, এদিকে অনেক দূর চলে গেলাম, মূল পয়েন্টে আবার ফিরে আসি। তাহলে এই রেফালে, যা হোক বলছিলাম যে রেফালে বেশ শক্তিশালী যুদ্ধ বিমান। অপরদিকে পাকিস্তানের কি আছে? পাকিস্তান যখন এই আমি বলছিলাম যে পাকিস্তান এয়ারফোর্স ভারতের তুলনায় অনেক দিন থেকে শক্তিশালী ছিল, কিন্তু রেফালে আসার পরে পাকিস্তান পেছনের দিকে চলে যায়। পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী বিমান ছিল F-16, যুক্তরাষ্ট্রের তৈরি। এটাও এখন মডার্নাইজেশন করে 4.5 জেনারেশনে উন্নীত করা হয়েছে। মূলত এটি ফোর্থ জেনারেশন ফাইটার জেট, কিন্তু খুবই শক্তিশালী, খুবই সহজ পরিচালনা এবং সারা বিশ্বে বহুকাল ধরে খুবই ব্যাপক আলোচিত শক্তিশালী একটি ফাইটার জেট। এই ফাইটার জেট ছিল পাকিস্তানের কাছে, কিন্তু এই ফাইটার জেট আবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র কেবলমাত্র সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানের অনুমতি রয়েছে পাকিস্তানের এই যুদ্ধ বিমান ব্যবহারের ক্ষেত্রে। ভারতের বিরুদ্ধে যুদ্ধ বিমান পাকিস্তান ব্যবহার করতে পারে না, যদিও ভারত অভিযোগ করে গোপনে তারা ব্যবহার করে। যা হোক, তাহলে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান ছিল F-16, কিন্তু এই পাকিস্তান যখন ভারত রেফালের লাভ করলো ফ্রান্সের কাছ থেকে, তখন পাকিস্তান চীনের কাছ থেকে জরুরি ভিত্তিতে J-10 নামক ফাইটার জেট সংগ্রহ করে। সেই সম্প্রতি বছরখানেক আগে বেশ কয়েকটি J-10, চেংদু J-10, এটিও একটি 4.5 জেনারেশন ফাইটার জেট, 4.5 জেনারেশন। এবং আমরা দেখলাম যে দেখলাম কি, সেটা পরে আসে। আরেকটা আসে, পাকিস্তানের কাছে আর কি বিমান আছে? পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী হলো ওই চীনের J-10, চেংদু J-10। আর পাকিস্তানের আরেকটা শক্তিশালী ফাইটার জেট আছে চেংদু J-17, চেংদু JF-17, মানে জয়েন্ট ফাইটার। চীনের সঙ্গে এটি তারা যৌথভাবে তৈরি করে, তবে পাকিস্তান এটি নিজে স্বাধীনভাবে এখন তৈরি করতে পারে এবং নিজে সে বিমান বিক্রিও করে। JF-17, চেংদু JF-17। তাহলে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী হলো J-10, তারপরে F-16 এবং আবার JF-17, এটিও কিন্তু F-16 এর সাথে শক্তিশালী হিসেবে কেউ কেউ মনে করেন। যাই হোক, এই হলো পাকিস্তান। তাহলে আমরা দেখলাম যে পাকিস্তান তাদের এই বিমান নিয়ে মঙ্গলবার রাতে ভারতের 5টি রেফালে খেয়ে দিল। এখন তাহলে এখন পাকিস্তান কোন ফাইটার জেট ব্যবহার করেছে? চেংদু J-10 না চেংদু JF-17 না F-16, এটা কিন্তু তারা প্রকাশ্যে বলে নাই। আপনারা জানেন যে 2019 সালে পুলওয়ামায়, ভারতের জম্মু শ্রীনগর হাইওয়ের পুলওয়ামা নামক গ্রামে সন্ত্রাসী হামলায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের 40 জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ নিহত হয়। ওই ঘটনার পরে 2019 সালের ফেব্রুয়ারি মাসেই ভারত পাকিস্তানে সার্জিক্যাল হামলা করেছিল, সার্জিক্যাল স্ট্রাইক। পাকিস্তানের কাশ্মীর অধ্যুষিত এলাকায় সন্ত্রাসের ঘাঁটি আখ্যা দিয়ে একটা এলাকায় ওইখানে হামলা করেছিল। আপনাদের মনে আছে, সেই সময়ও পাকিস্তান ভারতের যুদ্ধ বিমান MiG-21 বিধ্বস্ত করেছিল এবং ওই যে অভিনন্দন নামে একজন পাইলট ধরা পড়েছিল, আরো একজন পাইলট ধরা পড়েছিল। আমরা শুনেছি সে ছিল ইসরায়েলের। পরবর্তীতে কোন একটি দেশের চাপের কাছে নথি স্বীকার করে পাকিস্তান তাকে গোপনে আবার ফেরত পাঠিয়ে দিয়েছিল। যা হোক, তাহলে সেই বিমান, ভারতের যুদ্ধ বিমান, পাকিস্তানের অভ্যন্তরে ভূপাতিত হয়েছিল। এখন তাহলে আমরা দেখেছি অতীতে প্রতিবারই এই যে ভারত পাকিস্তান যুদ্ধে এয়ার পাওয়ারের দিক দিয়ে ভারত পাকিস্তানের কাছে চূড়ান্তভাবে লাঞ্ছিত, নাকানি চুপানি খায়, চূড়ান্ত রূপে বিধ্বস্ত হয়, চূড়ান্ত রূপে কলঙ্কিত হয়, মুখ দেখাতে পারে না। সেই অভিনন্দনের গ্রেপ্তারের ঘটনা এবং ভারত পাকিস্তান তাকে সসম্মানে ফেরত দিয়েছিল। একেবারে ভারতকে ওই যে বললাম, তখনও কিন্তু ঘুষি দিয়ে একেবারে দাঁত ভেঙে রক্তাক্ত করে, নাক ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছিল ভারতের চেহারা। এবারের অবস্থা কিন্তু আরো ভয়াবহ। এবার বলতে পারেন এই মঙ্গলবার রাতে ঘটনা, পাকিস্তান
ভারতের হামলার জবাবে যে আঘাত করেছে তার চেহারা দাঁত ভেঙে ফেলা বা নাক ফাটিয়ে রক্ত বের করে দেয়া না, পুরো চেহারাই আউলিয়ে দিয়েছে। ভারতের চেহারা আউলিয়ে গেছে একেবারে। এমন নাকানি চুবানি গোটা বিশ্বে এখন আলোচিত খবর যে পাকিস্তান এরকম যে সব দিক দিয়ে দুর্বল, কিন্তু ভারতের বিরুদ্ধে যে পাল্টা আঘাত, এটি তো গেল তাৎক্ষণিক সেই হামলা ঠেকাতে গিয়ে তাৎক্ষণিক যে জবাব। এবং দেখুন পাকিস্তান এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী 2 দিন আগে একটা ঘোষণা দিয়েছিল যে কি, তথ্যমন্ত্রীর নাম কি ছিল, আতাউল্লাহ তারার ঘোষণা দিয়েছিল যে তাদের কাছে তথ্য আছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাবে। যাক, ওই ঘোষণাও ওই পূর্বাভাসও সঠিক ছিল, কিন্তু যেহেতু পাকিস্তান জেনে গেছে তাই ভারত আর ওই সময় হামলা চালায় নাই। এরপরে মঙ্গলবার কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী কি নাম, খাজা আসিফ ঘোষণা দিল যে কোনো সময় ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে LOC এলাকায় যে কোনো সময় হামলা চালাতে পারে। এবং সত্যি ভারত মঙ্গলবার রাতেই হামলা চালালো। তার মানে পাকিস্তান যে আগে খবর পেয়েছে, এটি কিন্তু পাকিস্তানের এক ধরনের একটি শক্তি সামর্থ্য দিক, এবং তারা যে সঠিক তথ্য সংগ্রহ করতে পেরেছে, সঠিক তথ্য পেয়েছে, এটি কিন্তু তাদের বড় ধরনের একটি বিজয়। এবং এই তথ্য পাওয়ার ফলেই কিন্তু তারা ভারতের এই হামলা সঠিকভাবে প্রতিহত করতে পেরেছে। এবং এই তথ্য পাওয়ার পরে পাকিস্তান এয়ারফোর্স পূর্ণ মাত্রায় প্রস্তুত হয়েছিল, সজাগ ছিল। দেখেন রাত 1টার সময় হামলা চালিয়েছে পাকিস্তান, নির্ঘুম রাত কাটিয়েছে পাকিস্তান আর্মি, পাকিস্তান এয়ারফোর্স। এবং আতাউল্লাহ তারার বলছে ভারতের হামলা প্রতিহত করার জন্য তাদের এয়ারফোর্স একেবারে মানে সুইচে হাত দিয়ে বসেছিল এবং আকাশে টহল দিচ্ছিল। এবং দেখুন কেউ কারো আকাশ সীমা লঙ্ঘন করে নাই। পাকিস্তান তাদের অভ্যন্তরে আকাশের তাদের নিজস্ব এয়ার এরিয়া, মানে তাদের আকাশে থেকেই ভারতের অনেক ভেতরে বলছে 17 নটিক্যাল মাইল, 17 নটিক্যাল মাইলের দূরে ভারতের অভ্যন্তরে সেই পাকিস্তান বিমান থেকে গাইডেড মিসাইল চালিয়ে ভারতের বিমান বিধ্বস্ত করেছে। এখন দেখুন ভারতের কি পরিমাণ ক্ষতি হলো। একটা রেফালের দাম হলো বর্তমানে প্রায় $300 মিলিয়ন। 300 মিলিয়ন ডলার, মানে 3টা রেফালের দাম প্রায় $1 বিলিয়ন। মানে $900 মিলিয়ন, 1000 মিলিয়ন হতে 1 বিলিয়ন। 3টা রেফালে মানে প্রায় 10,000 কোটি টাকার উপরে। 3টা রেফালের দাম 10,000 কোটি টাকার উপরে শেষ। আরও MiG-29 এবং SU, রাশিয়ার তৈরি SU, এটাও 2টা ক্ষতিগ্রস্ত হলো। তাহলে ভারত এখন এমনভাবে চুপসে গেছে, তাহলে পাকিস্তান তো এটা তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছে, কিন্তু কাউন্টার অ্যাটাক হামলার জবাব তো এখন তারা সুনির্দিষ্টভাবে দেয় নাই, তারাও দেবে সেই ঘোষণা করেছে। আরেকটি তথ্য প্রিয় দর্শক আপনাদেরকে এখানে বলি যে ভারত যে কত দেউলিয়া একটা দেশ, মানে তাদের শক্তি সামর্থ্য এগুলো যে বাগাড়ম্বর। তাদের কেউ একটা কথা বলে, আপনাদের শুনবেন, যে ভারতের শক্তি সামর্থ্য ওইগুলোকে বলে সিনেমার পর্দায় তাদের শৌর্যবীর্য, সিনেমার পর্দায়। বাস্তবে তারা আসলে ভুয়া। তাদের যে এই যে মিলিটারি পাওয়ার র্যাঙ্কিং চতুর্থ, এগুলো বোগা নামে মাত্র। আসলে তাদের টোটাল আর্মস, আসলে গুরুত্বপূর্ণ যত আর্মস আছে, ওই একখান পারমাণবিক বোমা ছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্রই মূলত আমদানিকৃত। এখন যাই হোক, সেটি বলছিলাম যে ভারতের আরেকটি দিক দেউলিয়া। কত বড় দেউলিয়া এই দেশটি, বিশেষ করে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। দেখুন কত লজ্জার কথা, কি লজ্জা ভারতের জন্য। সেই মানিও যে কি ভারত এই হামলার মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলার পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী প্লাস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
মার্কো রুবিওকে তিনি ফোন করে জানিয়েছেন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে এই হামলা করেছি। একই সাথে তিনি ফোন করেছেন একই সময় পরপরই ব্রিটেনে, সৌদি আরবে, সংযুক্ত আরব আমিরাতে এবং কাতারকে। ব্রিটেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং রাশিয়াকে ফোন করে তিনি জানিয়েছেন। কেন জানিয়েছেন? এই যে জানানোর ঘটনা, আমি মনে করি এর মাধ্যমে ভারত প্রমাণ করেছে তারা কোনো স্বাধীন সার্বভৌম দেশ নয়, বা স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে আসলে তাদের কোনো চেতনা এবং ধারণাই নাই, কোনো বোধ বুদ্ধিই নাই। তারা এতটাই দেউলিয়া, নিজেদেরকে এতটা নিচে নামিয়েছে তারা এই ফোন করার মাধ্যমে, হামলা চালিয়ে যে বিদেশি পূর্ব রাষ্ট্রকে ফোন করার মাধ্যমে তারা নিজেদেরকে এতটা নিচে নামিয়েছে। কেন? প্রিয় দর্শক, চিন্তা করুন, তোরা যদি মনে করস যে তোরা পাকিস্তানে যে হামলা চালিয়েছে সেটি ন্যায্য হামলা, পাকিস্তান এই ধরনের হামলা ডিজার্ভ করে, পাকিস্তান অপরাধী, পাকিস্তান তোদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়েছে, এর প্রমাণ তোদের কাছে আছে, শক্ত প্রমাণ আছে, এবং এই হামলা ন্যায্য, পাকিস্তান এই হামলা চালানো সঠিক যদি তোরা মনে করে থাকিস, তাহলে তোরা অন্য রাষ্ট্রকে হামলার পরপরই ফোন করে জানাবি কেন যে আমরা হামলা চালিয়েছি? প্রিয় দর্শক, একটু থামুন, থেমে চিন্তা করে দেখুন ঘটনাটা। তোরা যদি মনে করিস এই হামলা ন্যায্য, পাকিস্তান অপরাধী, তাহলে তোরা ওদেরকে জানানোর কি দরকার? ওরা বরং যদি ফোন করে যে তুমি ভাই কেন এই হামলা চালালো, তখন তুই তাদের কাছে বলবি আমাদের কাছে এরকম প্রমাণ আছে যে পাকিস্তান এই 22 এপ্রিল যে পাহালগামে হামলা চালিয়েছে, যে ঘটনা ঘটেছে এটা পাকিস্তান করেছে, আমাদের কাছে প্রমাণ আছে। ওরা চাইলে তুই তাদেরকে জবাব দিবি, ব্যাখ্যা দিবি, তুই যদি সঠিক হয়ে থাকিস তোর দাবিতে। তার মানে ভারত প্রমাণ করছে এই ঘটনার মাধ্যমে যে পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগে হামলা করেছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানানো, পরিকল্পিত ষড়যন্ত্র তাদের একটি। কি আশ্চর্য দেখুন, এর মাধ্যমে ভারত তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করেছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এত দেউলিয়াপনার পরিচয় তারা দিয়েছে। দেখুন, এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী জয়শঙ্কর আর এই যে অজিত দোভাল ভারতকে শেষ করে দিয়েছে একেবারে। ভারতের গোটা বিশ্বে ভারতের মান ইজ্জত বলতে আসলে কিচ্ছু নাই এখন। একটা প্রতিবেশী দেশের সঙ্গে তার কোনো সুসম্পর্ক নাই, এইটা একটা দেশের পররাষ্ট্রনীতি? একটা প্রতিবেশী দেশের সঙ্গে তাদের কোনো সুসম্পর্ক নাই, নট এ সিঙ্গেল কান্ট্রি। একটা প্রতিবেশী দেশ ভারতকে পছন্দ করে না, তীব্রভাবে ঘৃণা করে, তীব্র ভারত বিদ্বেষ প্রত্যেকটি প্রতিবেশী দেশে। কেন? তাদের এই যে ষড়যন্ত্র, শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদী, ঔপনিবেশিক চিন্তা, শোষণ করা, অধীনস্থ করে রাখা, এবং বাংলাদেশের এই যে হাসিনার মতো ফ্যাসিস্টকে লালন পালন করা, এরকম তাদের কর্মকাণ্ডের কারণে প্রত্যেকটা দেশে তীব্র ভারত বিরোধী ঘৃণা বিরাজ করছে। এই হলো ভারতের পররাষ্ট্রনীতির ফল। তাহলে চিন্তা করে দেখুন কতটা নিচে ভারত নেমেছে, যে একটা হামলার পরে সে অন্য দেশে ফোন করে সাথে সাথে জানায় যে আমরা হামলা করছি, তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করতেছে। তার মানে তারা ফাউল প্লে করেছে, তারা অন্যায় করেছে। চিন্তা করে দেখুন, বিবিসির আমি একটি বিশ্লেষণ দেখেছি, তারাও বিস্ময় প্রকাশ করেছে। তারা বলেছে হ্যাঁ আমরা ভারত এরকম হুমকি ধমকি দিচ্ছে, কিন্তু সত্যি সত্যি যে হামলা করবে তা তারাও চিন্তা করতে পারেনি। কারণ ওই যে পাহালগামে যে হামলা, ভারত বলছে পাকিস্তান, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ দেখাতে পারছে না তারা, কোনো প্রমাণ ছাড়াই সরাসরি একটা দেশকে দায়ী করে বসলো ভারত যে পাকিস্তানে হামলা চালিয়েছে। তারপরে সত্যি সত্যি কোনো প্রমাণ ছাড়া একটা দেশের বিরুদ্ধে হামলা চালিয়ে বসলো। তার মানে এই যে ভারতের দাদাগিরি, যখন এরকম দাদাগিরি দেখায় একটা দেশের বিরুদ্ধে, যখন আরেকটা দেশে এরকম হামলা চালায়, তাকে অসহায় মনে করে, দুর্বল মনে করে, তখন কি করে যে সে আসলে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে চূড়ান্ত রূপে অবজ্ঞা করে। যে তোমাকে আমি হামলা করলাম, তুই পারলে কি করবি কর, তোর তো কিছু করার নেই, তুই তো করবি না, যদি করস তাহলে আরো দিন। যেমন আপনারা দেখেন যে এই যে একটা সময় ছিল যুক্তরাষ্ট্র বিশ্বমোড়ল, পৃথিবীর যে কোনো দেশে যখন তখন হামলা চালাতো, যাকে তো কিছু তোকে ধরে নিয়ে যেত, কারো কিছু করার ছিল না, কোনো প্রতিবাদ, কোনো পাল্টা আক্রমণের কোনো সুযোগ ছিল না। এখন যেমন ইসরায়েল, ইয়েমেন, লেবানন, সিরিয়ায় যখন খুশি তখন হামলা চালায়, কিচ্ছু করার নেই ওইসব দেশগুলোর। আর গাজার কথা তো বললামই না, গাজা তো কোনো দেশেই না, কিন্তু সিরিয়া, ইয়েমেন, লেবানন এগুলো তো একটা দেশ। কিন্তু দেখুন ইসরায়েল যখন খুশি তখন হামলা চালায় লেবাননে, হামলা চালায় সিরিয়ায়, কিচ্ছু করার নেই, দেশগুলো এত দুর্বল।
তাহলে ভারত মনে করেছে পাকিস্তান এরকম একটু দুর্বল, তাহলে এই ধরনের দুর্বল মনে করে তাদেরকে হেয় তুচ্ছ করার জন্য যখন হামলা চালায়, তখন ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আসলে চূড়ান্ত রূপে অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়, অস্বীকার করা হয়, পদদলিত করা হয়। ভারত সেটাই করতে চাইছে পাকিস্তানের বিরুদ্ধে, যে তোর বিরুদ্ধে আমি যখন তো খুশি তখন আমি হামলা চালাতে পারি, যে কোনো অজুহাতে, যে কোনো কারণ দেখিয়ে তোকে মিথ্যা দোষারোপ করে আমি হামলা চালাবো, তুই কি করবি পারলে কর। এই হলো ভারতের মানসিকতা, এই হলো ভারতের অ্যাটিটিউড। যা খুশি তাই কর, যদি করস তাহলে আরো দেবো, তারপরে দাঁত ফালাই দেবো, পাল্টাতে আক্রমণ করবো। তো এই ধরনের পাকিস্তানের এই হামলার মাধ্যমে আসলে ভারত পাকিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, ভৌগোলিক অখণ্ডতা, মান, ইজ্জত ধুলায় মিশিয়ে দিতে চেয়েছিল। কিন্তু উল্টো কি হলো, ভারতের মান, ইজ্জত, সম্মান সব ধুলায় মিশে গেছে, চূড়ান্ত রূপে নাকানি চুবানি সেই 19 সালের ঘটনার মতো। তাহলে দেখুন, ভারত এই যে হিন্দুত্ববাদী, আসলে সবই এই হামলা ছিল মোদির এই যে ঘৃণ্য হিন্দুত্ববাদী উগ্র চরমপন্থার এই এই উগ্রবাদী জিগির তুলে হিন্দুদেরকে পক্ষে রাখার, ধরে রাখার। তার রাজনৈতিক অবস্থা তো এখন দুর্বল, বিহারের নির্বাচন, রাজ্যসভা, সে হিন্দুত্ববাদকে আবার উগ্র হিন্দুত্ববাদকে জাগিয়ে তুলতে চেয়েছিল জনতুষ্টির জন্য, সস্তা জনপ্রিয়তার জন্য, হিন্দু সমর্থন আরো বেশি করে আদায়ের জন্য। আপনারা জানেন 2019 সালে পুলওয়ামা হামলার পরে বিজেপির জনপ্রিয়তা 8 ভাগ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু ভারতের পরিকল্পনা এই, আমি বলছি না এইটা ভারতের সাজানো ষড়যন্ত্র, কিন্তু এই অভিযোগ উঠেছে পাহালগামের ঘটনা ভারতের সাজানো, বিএসএফ এবং ভারতের রয়ের সাজানো, এই ধরনের অভিযোগ একবারে বড় বড় গণমাধ্যমে এসেছে যে বিএসএফ এবং রয়ের ষড়যন্ত্র, সাজানো নাটক এটা, যাতে পাকিস্তানের বিরুদ্ধে কিছু ঘটাতে পারে। যা হোক, এর অভিযোগ উঠেছে, আমি বললাম সেটি। এখন এটি সত্য কি মিথ্যা সেটি পরের বিষয়, কিন্তু এই ধরনের একটি ঘটনার পরে এই ধরনের একটি ঘটনাকে রাজনৈতিক স্বার্থহীন স্বার্থে ভারত ব্যবহার করে, পাকিস্তানে আক্রমণ করে, তার এই হিন্দুত্ববাদী উগ্রবাদী জাগিয়ে জনপ্রিয়তা বৃদ্ধির কৌশল নিয়েছে ভারত। এবং সেই কৌশল দেখুন এখন উল্টো তার দাঁত পড়ে গেল, পাকিস্তানের পাল্টা আঘাতে মুখ রক্তাক্ত, চেহারা আউলে গেছে। আর ভারতের ওই যে গদি মিডিয়া, মোদি মিডিয়া, ওই যে মৈনাক জাতের মিডিয়া সম্পূর্ণ চুপ। কোনো গণমাধ্যম, আমি সকালে দেখেছি ভারতের বিভিন্ন গণমাধ্যম, পাকিস্তানে এই যে তাদের বিমান বিধ্বস্ত, একটা কোনো খবরের বিষয় নাই। এবং দেখুন, এটি আর কোনো পাকিস্তানের দাবি একেবারে অকাট্য প্রমাণ হয়ে গেছে। 3টি স্থানে যুদ্ধ, ভারতের 3টি স্থানে, জম্মু এবং কাশ্মীরে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে 3টি স্থানে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং সারা বিশ্বে এটি এখন খবর আলোচিত। তাহলে ভারত চেয়েছিল পাকিস্তানকে অপদস্থ করতে, স্বাধীনতা সার্বভৌমত্বকে চূড়ান্ত আঘাত করতে, উল্টো তার মান ইজ্জত নিয়ে এখন টানাটানি, হিন্দুত্ববাদী নোংরা খেলা প্রকাশ হয়ে গেছে। এখন পাকিস্তানের পাল্টা আঘাতের অপেক্ষায় ভারত। গোটা ভারত জুড়ে জ্বরে তীব্র উত্তেজনা, জ্বরে কাঁপছে। বুধবার সারা দেশে মহড়া, পাকিস্তানও পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছে। এবং এই মঙ্গলবারের ঘটনায় প্রমাণ হলো যে এয়ার পাওয়ারের দিক দিয়ে ভারতের যে রেফালে বন্দনা, ভারতের যে বাগাড়ম্বর, ভারতের যে হম্বিতম্বি, এসবই আসলে ভুয়া। পাকিস্তানের এয়ারফোর্সের কাছে ভারতের এয়ারফোর্স এখন পর্যন্ত কিছুই না। এবং শুধু তাই না, পাকিস্তান আরও একটি কাশ্মীর সীমান্তে একটি ব্রিগেড সদর দপ্তর উড়িয়ে দিয়েছে।